বহুমূল্য জড়োয়ার নেকলেস চুরি গেছে। সকালবেলা খবরের কাগজ পড়বার সময় বিলম্বিত সংবাদের স্তম্ভে খবরটা দেখেছিলাম। বেলা আন্দাজ 8টার সময় টেলিফোনটা এলো। অপরিচিত ব্যগ্র কণ্ঠস্বর। হ্যালো, ব্যোমকেশ বাবু? না, আমি অজিত। আপনি কে? টেলিফোন বলল। আমার নাম রসময় সরকার। ব্যোমকেশ বাবুকে একবার ডেকে দিতে পারেন? নাম শুনে বুঝতে বাকি রইল না যে চোর ধরবার জন্য ব্যোমকেশের ডাক এসেছে। বললাম, সে তো বাথরুমে গেছে, বেরোতে দেরি হবে। কাগজে দেখলাম আপনার দোকান থেকে নেকলেস চুরি গেছে। উত্তর এলো, দোকান থেকে নয়, আমার বাড়ি থেকে। আপনি অজিত বন্দ্যোপাধ্যায় তো, ব্যোমকেশ বাবুর বন্ধু? বললাম, হ্যাঁ, ব্যোমকেশকে যা বলতে চান আমাকে বলতে পারেন। ক্ষণেক নীরব থেকে রসময় বললেন, দেখুন, যে নেকলেসটা চুরি গেছে তার দাম 57,000 টাকা। সন্দেহ হচ্ছে বাড়ির একটা চাকর চুরি করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। পুলিশ অবশ্য খবর দিয়েছি, কিন্তু আমি ব্যোমকেশ বাবুকে চাই। তিনি ছাড়া নেকলেস কেউ উদ্ধার করতে পারবে না। বেশ, তো আপনি আসুন না। আপনি আস্তে আস্তে ব্যোমকেশও বাথরুম থেকে বেরিয়ে পড়বে। রসময় একটু কাতর ভাবেই বললেন, দেখুন, আমি আমার বেতো রুগী, বেশি নড়াচড়া করতে পারি না। তার চেয়ে যদি আপনারা আসেন তো বড্ড ভালো হয়। যারা বিপদে পড়ে তারাই ব্যোমকেশের কাছে আসে, সে আগে কারোর কাছে যায় না। আমি বললাম, বেশ, ব্যোমকেশকে বলবো। রসময়ের মিনতি আরো নির্বন্ধপূর্ণ হয়ে উঠল। না না না, বলা বলি নয়, নিশ্চয়ই আসবেন। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। বেশ, ধন্যবাদ আপনাকে। এখনই গাড়ি পাঠাচ্ছি। মিনিট কয়েক পর একটি ক্যাডিল্যাক গাড়ি এসে আমাদের দরজায় দাঁড়ালো। ব্যোমকেশ বাথরুম থেকে বেরোতে তাকে সব কথা বললাম এবং জানলা দিয়ে গাড়িও দেখিয়ে দিলাম। দেখে শুনে সে আপত্তি করল না। আমরা ক্যাডিল্যাকে চড়ে বেরিয়ে পড়লাম। কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে রসময় সরকারের গোটা 5 সোনা দানা হীরা জহরতের দোকান আছে, কিন্তু তার বসত বাড়ি বউবাজারে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি তার বাড়ি পৌঁছে গেল। রসময় সরকারের বাড়িটি সেকেলে ধরনের, একেবারে ফুটপাথের কিনারা থেকে 3 তলা উঠে গেছে। মাঝখান দিয়ে ওপরে উঠবার সিঁড়ি, দুপাশে দোকানের সারি। গৃহস্বামী ওপরের 2 তলা নিয়ে থাকেন। সিঁড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। গাড়ি গিয়ে থামতেই দরজা খুলে একটি যুবক বেরিয়ে এল। শৌখিন সুদর্শন চেহারা, বয়স 27-28। নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম মণিময় সরকার। বাবা উপরে আপনাদের জন্য অপেক্ষা করছেন, আসুন আসুন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। দোতলায় রয়েছে রান্নাঘর, ভাঁড়ার ঘর, চাকরদের থাকবার জায়গা এবং তক্তপোষ পাতা একটি বসবার ঘর। আমরা দোতলা ছেড়ে 3 তলায় উঠলাম। এখানেই গৃহস্বামী সপরিবারে বাস করেন। 3 তলায় উঠলে গৃহস্বামী যে কতটা বিত্তবান তার পরিচয় পাওয়া যায়। বিলিতি তালা লাগানো ভারী দরজায় রেশমি পর্দা, মেঝে পুরু গালিচা। ড্রয়িং রুমটি দামি আসবাব দিয়ে সাজানো। গদি মোড়া সোফা সেটের মাঝখানে কাশ্মীরি কাঠের নিচু টেবিল, 2 জানলার মাঝখানে বইয়ের আলমারি, দেওয়ালে পারসিক ছবি আঁকা ট্যাপেস্ট্রি ইত্যাদি। উপস্থিত ঘরটি একটু অগোছালো। মণিময় আমাদের ঘরে নিয়ে গিয়ে বলল, বাবা, ব্যোমকেশ বাবু এসেছেন। দেখলাম রসময় সরকার একটি চেয়ারে বসে ডান পাটি সামনের দিকে বাড়িয়ে রেখেছেন এবং এক বিবাহিতা যুবতী তার পায়ে সেঁক দিচ্ছে। রসময় বাবুর বয়স অনুমান 50। ভারী গড়নের শরীর, মাংসলো মুখ এখনো বেশ দৃঢ় আছে। আমাদের দেখে তিনি তাড়াতাড়ি উঠবার চেষ্টা করে আবার বসে পড়লেন। আমার ও ব্যোমকেশের দিকে পরপর তাকিয়ে হাত জোড় করে ব্যোমকেশকে বললেন, আসুন ব্যোমকেশ বাবু,
আমি সব দিক দিয়েই বড় কাবু হয়ে পড়েছি। আপনারা এসছেন, আমি বাঁচলাম। অজিতবাবু, আপনি বসুন। আমাদের মধ্যে কে ব্যোমকেশ তা প্রশ্ন না করেও তিনি বুঝেছেন রসময় সরকার বিষয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাতে সন্দেহ নেই। আমরা সোফায় পাশাপাশি বসলাম। ব্যোমকেশ বলল, পায়ে বাত ধরেছে দেখছি। বাত রোগটা মারাত্মক নয়, কিন্তু ভীষণ কষ্টদায়ক। রসময় বললেন, আর বলবেন না মশাই, এমনিতে আমার শরীর বেশ ভালোই, কিন্তু এই বাত আমাকে একেবারে পঙ্গু করে ফেলেছে। ছেলেবেলায় ফুটবল খেলতাম, ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে গিয়েছিল। এখন এমন দাঁড়িয়েছে, আকাশের এক কোণে রুমালের মতো এক টুকরো মেঘ উঠলে বুড়ো আঙুল চিড়িক মারতে থাকে। কিন্তু সে যাক। বৌমা, এদের জন্য চা নিয়ে এসো মা। বিবাহিতা যুবতী এতক্ষণ মাথা নিচু করে শ্বশুরের পায়ে সেঁক দিচ্ছিল। সুন্দরী মেয়ে, কিন্তু তার মুখে পারিবারিক বিপদের ছায়া পড়েছে। সে উঠবার উপক্রম করতেই ব্যোমকেশ বলল, না না, চায়ের দরকার নেই, আমি চা খেয়ে বেরিয়েছি। উনি শ্বশুরের পদসেবা করছেন, করুন। রসময় একটু হাসলেন। যুবতী আবার বসে পড়ল। রসময় বললেন, আচ্ছা আচ্ছা, তবে থাক। মনে, সিগারেট নিয়ে এসো। মণিময় এতক্ষণ একটি চেয়ারের পেছনে দাঁড়িয়েছিল। সে চলে গেলে রসময় যুবতীর দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বড় লক্ষ্মী বৌমা আমার। গিন্নি ছোট ছেলেকে নিয়ে তীর্থ দর্শনে বেরিয়েছেন, এখন ওর হাতেই সংসার। অবশ্য ওকে দিয়ে পদসেবা আমি করাই না, কিন্তু এই চাকরটা। এই পর্যন্ত বলে রসময় থেমে গেলেন। তারপর গলার স্বর পাল্টে বললেন, বাজে কথা থাক, কাজের কথা বলি। আপনি অনুগ্রহ করে এসেছেন, আপনার অমূল্য সময় নষ্ট আমি করব না। ব্যোমকেশ বাবু, কাল রাতে আমার বাড়িতে অঘটন ঘটে গেছে, যা কখনো হয়নি তাই হয়েছে। একটা হীরের নেকলেস। আপনি সব গোড়া থেকে বলুন, সংক্ষেপ করবেন না। মনে করুন আমি কিচ্ছু জানি না, এইভাবে বলুন। মণিময় একটি দামি সিগারেটের টিনের ঢাকনা ঘুরিয়ে খুলতে খুলতে ঘরে ঢুকল। টিন আমাদের সামনে রেখে জানলার সামনে গিয়ে দাঁড়াল। আমরা সিগারেট ধরালাম। রসময় বলতে আরম্ভ করলেন, কলকাতা শহরে আমার 5টা জুয়েলারির দোকান আছে। বড় কারবার, বছরে প্রায় 30 লক্ষ টাকার কেনা বেচা। অনেক বিশ্বাসী প্রবীণ কর্মচারী আছেন। আমার যখন শরীর ভালো থাকে আমি দেখাশোনা করি। 2 বছর থেকে মনিও যাতায়াত শুরু করেছে। কলকাতার বাইরে ভারতের সর্বত্র আমাদের কাজ কারবার আছে। বোম্বাই, মাদ্রাজ, নয়াদিল্লি, যেখানে যত বড় জহুরি সকলের সঙ্গে আমাদের লেনদেন। কখনো আমাদের কাছ থেকে তারা হিরে জহরত কেনে, কখনো বা আমরা তাদের কাছ থেকে কিনি। জহুরি ছাড়া সাধারণ খরিদ্দার তো আছেই। রাজা রাজা থেকে ছাপোষাক, গৃহস্থ সবই আমাদের খদ্দের। মাসখানেক আগে দিল্লি থেকে রামদাস চোকসি নামে একজন বড় জহুরি আমার কাছে এলো। রাজস্থানের কোন রাজবাড়িতে মেয়ের বিয়ে 10 লাখ টাকার গয়নার ফরমাস পেয়েছে, কিন্তু সব গয়না সে নিজে গড়তে পারবে না, আমাকে দিয়ে একটা হীরের নেকলেস গড়িয়ে নিতে চায়। ডিজাইন দেখে হিরে বাছাই করে দাম কষা হলো 57,000 টাকা। 1 মাসের মধ্যে গয়না গড়ে দিল্লিতে রামদাসের কাছে পৌঁছে দিতে হবে। গয়না তৈরি হলো। আমার ইচ্ছে ছিল আমি নিজেই গিয়ে গয়নাটা দিল্লিতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু হলো কি জানেন, গত মঙ্গলবার থেকে আমার বাতের ব্যথাটা চাগার দিল। কি উপায়। অত দামি গয়না কর্মচারীদের হাতে পাঠাতে সাহস হয় না। শেষ পর্যন্ত ঠিক হলো মণিময়ে যাবে আমার বদলে। আজ ওর যাবার কথা। আমি তো কদিন বাড়ি থেকে বেরোতেই পারি না। মণি তো কাজকর্ম দেখছে। নেকলেসটা তৈরি হবার পর বড় দোকানের সিন্ধুকে রাখা ছিল। কাল বিকেল বেলা মণি সেটা বাড়িতে নিয়ে এলো। এখন আমার বাড়ির কথা বলি। আমার স্ত্রী ছোট ছেলে হিরণময়কে নিয়ে তীর্থ করতে বেরিয়েছেন, অর্থাৎ দাক্ষিণাত্য বেড়াতে গেছেন। বাড়িতে খালি আছি আমি, মণিময় আর বৌমা। দোতলায় থাকে 2 জন চাকর, বামুন, ড্রাইভার আর আমার খাস চাকর ভোলা। এই কজন নিয়ে বর্তমানে আমার সংসার।
কাল বিকেলে মণি যখন নেকলেস নিয়ে বাড়ি এলো, আমি তখন এই চেয়ারে বসেছিলাম। আমার খাস চাকর ভোলা পায়ে মালিশ করে দিচ্ছিল। মণি নেকলেসের কেস আমার হাতে দিয়ে বলল, এই নাও বাবা। আমি ভোলাকে ছুটি দিলাম, সে চলে গেল। তখন আমি কেস খুলে গয়নাটা পরীক্ষা করলাম। সব ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা নেই। তারপর বৌমাকে ডেকে বললাম, বৌমা কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে সেলাই করে দাও তো। বৌমা এক টুকরো কাপড় এনে এখানে বসে বসে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দিলেন। ব্যোমকেশ এতক্ষণ মন দিয়ে শুনছিল, এইবার মুখ তুলে বলল, মাফ করবেন, গয়নার বাক্সটা আকারে আয়তনে কত বড়? রসময় একটু দ্বিধা করে এদিক ওদিক তাকিয়ে তারপর বললেন, কত বড়? মোটেই বড় নয়, এই ধরুন। পিতা ইতস্তত করছেন দেখে মণিময় বইয়ের শেলফ থেকে একটি বই এনে ব্যোমকেশের হাতে দিয়ে বলল, এই সাইজের বাক্স? রসময় বললেন, হ্যাঁ ঠিক ঠিক ওই সাইজের। অবশ্য বাক্সটা কুমিরের চামড়া, তার ভেতরে মকমলের খাঁজ কাটা ঘর। বইখানা 16 পেজি ক্রাউন সাইজের, পাতার সংখ্যা আন্দাজ 300। ব্যোমকেশ বইখানা মণিময়কে ফিরিয়ে দিয়ে বলল, বুঝেছি, বলুন। রসময় আবার বলতে আরম্ভ করলেন, তারপর মণি চা খেয়ে ক্লাবে চলে গেল। আমি গয়নার কেসটা হাতে করে আবার অফিস ঘরে গেলাম। পাশেই আমার অফিস ঘর। বাড়িতে বসে কাজকর্ম করার দরকার হলে ওখানে বসে আমি করি। একটা সেক্রেটারিয়েট টেবিল আছে, তার দেরাজে দরকারি কাগজপত্র থাকে। আমি গয়নার কেস দেরাজে রেখে দিলাম। বাড়িতে একটা লোহার সিন্দুক আছে বটে, কিন্তু গিন্নি তো তার চাবি নিয়ে চলে গিয়েছেন। আমার অন্যায় হয়েছিল, অত বেশি দামি জিনিস খোলা দেরাজে রাখা আমার উচিত হয়নি। কিন্তু আমার বাড়ির যেরকম ব্যবস্থা, তাতে তো আশঙ্কার কোনো কারণ নেই। চাকর বাকর দোতলায় থাকে, ডেকে না পাঠালে ওপরে আসে না, অন্য লোকেরও যাতায়াত নেই। তাই এখান থেকে গয়না চুরি যেতে পারে এই সম্ভাবনা মনেই আসেনি আমার মশাই। রাত্রে আন্দাজ 9টার সময় আমি তো খাওয়া দাওয়া সেরে নিলাম। আমাদের খাওয়ার ব্যবস্থা অবশ্য দোতলায়, কিন্তু এই বাতের ব্যথাটা হয়ে অবধি বৌমা ওপরেই আমার খাবার এনে দেন। খাওয়া সেরে আমি একটা বই নিয়ে বসলাম, বৌমাও খেয়ে নিলেন। মনির ক্লাব থেকে ফিরতে ফিরতে প্রায় দেরি হয়, তাই তার খাবার বৌমার শোবার ঘরে ঢাকা দিয়ে রাখলেন। 10টার সময় আমি ভোলাকে ডাকবার জন্য ঘন্টি বাজালাম, তারপর শুতে গেলাম। আমার বেতো শরীর, শোবার পর হাত পা টিপে না দিলে ঘুম আসে না। ভোলাই রোজ টিপে দেয়, তারপর আমি ঘুমিয়ে পড়লে চলে যায়। ভোলা খুব কাজের চাকর। বছর দেড়েক আমার কাছে আছে। জুতো বুরুশ করা, কাপড় জামা গিলে করে দেয়া, 5 ফরমাস খাটা, হাত পা টেপা, সব কাজই ও করে। কাল বৌমা সদর দোর খুলে দিলেন। ভোলা এসে আমার হাত পা টিপে দিতে লাগলো। আমি ক্রমে ঘুমিয়ে পড়লাম। তারপর সে যে কখন চলে গেছে আমি জানতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙলো মনির ডাকে। ও আমার বিছানার উপর ঝুঁকে ডাকছে, বাবা, বাবা উঠুন, বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা উঠুন। আমি ধর্মড়ি উঠে বসলাম। কিরে, নেকলেসটা কোথায় রেখেছেন? কেন? টেবিলের দেরাজে। কই, সেখানে তো নেই। আমি ছুটে গিয়ে দেরাজ করলাম। নেকলেসের বাক্স নেই। সব দেরাজ হাঁটকালাম, কোথাও নেই। মনের অবস্থা বুঝতে পারছেন ব্যোমকেশ বাবু? মনিকে জিজ্ঞেস করলাম, তুই এত রাত্রে কি করে জানলি? সে বলল, ব্যোমকেশ হাত তুলে রসময়কে বারণ করল। মণিময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, রাত তখন কটা? মণিময় অত্যন্ত সংকুচিত হয়ে বলল, প্রায় 12টা। না, 12টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট হবে। রাত 12টার সময় কোনো কারণে আপনার সন্দেহ হয়েছিল যে নেকলেস চুরি গেছে। কি করে সন্দেহ হলো সেইটা বলুন। মণিময় যেন আরো সংকুচিত হয়ে পড়ল। পিতার প্রতি একটি গুপ্ত কটাক্ষপাত করে গলাটা একটু নামিয়ে সে বলতে আরম্ভ করল, আসলে ব্যোমকেশ বাবু, কাল আমার ক্লাব থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছিল। মানে ক্লাবে ওই ব্রিজ ড্রাইভ চলছে, আমি
কোথায় ক্লাব? মানে নাম কি? ক্লাবের নাম খেলাধুলো। খুব কাছেই, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। সব রকম ঘরোয়া খেলার ব্যবস্থা আছে, তাস, পাশা, পিং পং, বিলিয়ার্ডস। কাল ব্রিজ ড্রাইভ শেষ হতে হতে রাত হয়ে গেল। তারপর আপনি হেঁটে ক্লাবে যান? আগে হ্যাঁ, খুব কাছে, তাই হেঁটেই যাই। কাল যখন ক্লাব থেকে বেরোলাম তখন 11:15। রাত নিশুতি। আমাদের বাড়ির সদর দরজার ঠিক সামনে একটা ল্যাম্প পোস্ট আছে। আমি যখন বাড়ির প্রায় 30-40 গজের মধ্যে চলে এসেছি তখন দেখলাম আশেপাশে দোকান সব বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা লোক ঠিক আমাদের দোরের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা বোধ হয় আমার পায়ের শব্দ শুনতে পেয়েছিল, ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর চট করে বাড়িতে ঢুকে পড়ল। দূর থেকে দেখে মনে হলো ভোলা চাকর। কাছে এসে দেখলাম দরজা ভেজানো রয়েছে। অন্যদিন আমি 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ফিরি, কিন্তু সদর দরজা তার আগেই বন্ধ হয়ে যায়। আজ খোলা রয়েছে। আমার খটকা লাগলো। সদর দরজায় হুড়কো লাগিয়ে আমি ওপরে উঠে গেলাম। দোতলায় চাকররা ঘুমোচ্ছে, কারুর সাড়া শব্দ নেই। 3 তলায় উঠতেই স্ত্রী এসে দরজা খুলে দিলেন। আপনি বোধহয় লক্ষ্য করেছেন 3 তলার দরজায় বিলিতি গা তালা লাগানো। ভেতর থেকে বন্ধ করে দিলে বিনা চাবিতে বাইরে থেকে খোলা যায় না। আমার স্ত্রীকে বললাম যে বাড়ির সামনে একটা লোক দাঁড়িয়েছিল। উনি বললেন উনিও দেখেছেন। উনিও দেখেছেন? ব্যোমকেশ যুবতীর পানে তাকালো। সে লজ্জা পেল, তার মুখ লাল হয়ে উঠল। রসময় তাকে উৎসাহ দিয়ে বলল, লজ্জা কি বৌমা? যা দেখেছো ব্যোমকেশকে বলো। যুবতী তখন লজ্জা স্তিমিত কণ্ঠে থেমে থেমে বলল, কাল রাত্রিরে আমি ওর ক্লাব থেকে ফিরতে দেরি হচ্ছিল, আমি জানলার কাছে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখলুম ঠিক আমাদের দরজার সামনে ফুটপাতের উপর কে যেন দাঁড়িয়ে আছে। আমি ঝুঁকে দেখার চেষ্টা করলুম, কিন্তু ভালো করে দেখতে পেলুম না। তারপরে এই লোকটা অদৃশ্য হয়ে গেল। মনে হলো দরজায় ঢুকে পড়ল। সেই সময় দেখতে পেলাম উনি আসছেন। লোকটা যেন ওকে দেখে ভেতরে ঢুকে পড়ল। তারপর আমি গিয়ে তেতলার দরজা খুলে দিলুম, উনি এলেন। লোকটাকে চিনতে পেরেছিলেন? না, ওপর থেকে তার মুখ দেখা যাচ্ছিল না, তবে মনে হয়েছিল চাকরদের মধ্যে কেউ হবে। ব্যোমকেশ মণিময়কে বলল, তারপর কি হলো? স্ত্রীর কথা শুনে সন্দেহ আরো বেড়ে গেল। নেকলেসটা বিকেলবেলা এনেছি। সেটা বাবা নিশ্চয়ই টেবিলে দেরাজে রেখেছেন, কারণ সিন্ধুকের চাবি নিয়ে মা চলে গেছেন। আমি চুপি চুপি বাবার অফিস ঘরে গেলাম। আলো জেলে দেরাজগুলো খুলে দেখলাম নেকলেসের কেস সেখানে নেই। আরো যেখানে যেখানে রাখা সম্ভব সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। ভীষণ ভয় হলো ব্যোমকেশবাবু। তখন বাবাকে ডেকে তুললাম। মণিমা চুপ করলে ব্যোমকেশ নিবিষ্ট মনে আরেকটি সিগারেট ধরালো। তারপর সপ্রশ্ন চোখে রসময়ের দিকে তাকালো। রসময় আবার তার কাহিনী শুরু করলেন। যখন নিঃসংশয়ে বুঝলাম নেকলেস চুরি গিয়েছে, তখন সব সন্দেহ পড়ল ভোলার উপর। ভেবে দেখুন, আমার তেতলার সদর দরজায় ইয়ের লক লাগানো। ভেতর থেকে বাইরে যাওয়া সহজ, কিন্তু বাইরে থেকে ভেতরে আসা সহজ নয়। রাত্রি 10টার পর চাকরদের মধ্যে একমাত্র ভোলাই ভেতরে ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভোলা কখন উঠে গেছে আমি জানি না। হয়তো সে 11:15টার সময় উঠে গেছে। দেরাজ থেকে নেকলেস নিয়ে চুপি চুপি বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। নিচে হয়তো তার স্বরের লোক ছিল। ব্যোমকেশ মণিময়কে জিজ্ঞেস করল, আপনি একটা লোকই দেখেছিলেন? হ্যাঁ, দ্বিতীয় জনপ্রাণী সেখানে ছিল না। ব্যোমকেশ এবার যুবতীর দিকে ফিরে বলল, আর আপনি? আমিও একজনকেই দেখেছিলাম। আমি সারাক্ষণ নিচের দিকেই তাকিয়েছিলাম। আর কেউ থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম। ব্যোমকেশ কিছুক্ষণ সিগারেট টানল। শেষে রসময়কে বলল, তারপর আপনি কি করলেন? রসময় বললেন, তখন 12টা বেজে গেছে। বাপ বেটায় পরামর্শ করে থানায় টেলিফোন করলাম। মণি নিচে নেমে গিয়ে সদর দরজার কাছে দাঁড়িয়ে রইল, যাতে বাড়ি থেকে কেউ বেরুতে না পারে। থানার বড় দারোগা অমরেশ বাবুর সঙ্গে আমার পরিচয় আছে, বিশিষ্ট ভদ্রলোক।
ভাগ্যক্রমে তিনি থানায় উপস্থিত ছিলেন। ফোন পেয়ে তক্ষুনি 3-4 জন লোক নিয়ে এসে পড়লেন। প্রথমে তো দোতলার ঘরগুলো খানা তল্লাশ হলো। চাকরেরা সকলেই ঘুমোচ্ছিল, ভোলাও ছিল। পুলিশ তন্ন তন্ন করে তল্লাশ করলো, কিন্তু নেকলেস পাওয়া গেল না। অমরেশবাবু তখন তেতলায় খানা তল্লাশ করলেন। বলা যায় না, হয়তো চোর নেকলেস চুরি করে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, পরে তাক বুঝে সরাবে। কিন্তু এখানেও নেকলেস পাওয়া গেল না। অমরেশবাবু তারপর ভোলাকে জেরা আরম্ভ করলেন। ভোলা স্বীকার করলো সে নিচে নেমে গিয়েছিল। সে বলল, আন্দাজ 11টার সময় আমি ঘুমিয়ে পড়েছি দেখে সে দোতলায় নেমে যায়। অন্য চাকররা তখন ঘুমিয়ে পড়েছিল। ভোলাও শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। তখন সে খোলা হাওয়ার খোঁজে নিচে গিয়ে ফুটপাতে দাঁড়ালো। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি তা সে জানত না। সে ফুটপাতে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পেল মণি আসছে। তখন সে তাড়াতাড়ি ফিরে এসে আবার শুয়ে পড়ল, কারণ রাত্রিরে চাকর বাকরের বাইরে যাওয়ার কড়া বারণ আছে। এটা তার ভয়। নেকলেসের কথা সে জানে না। অমরেশবাবুর জেরায় আরো জানা গেল, ভোলার 2 ভাই কলকাতায় থাকে, মেছুয়া বাজারে তাদের বাসা। ভাইদের সঙ্গে ভোলার বিশেষ দহরম মহরম নেই, তবে মাঝে মাঝে কাজ না থাকলে তাদের বাসায় দেখা করতে যায় সে। অমরেশবাবু যতক্ষণ ভোলাকে সওয়াল জবাব করছিলেন ততক্ষণ তার সঙ্গীরা রাস্তার দুপাশে তল্লাশ করছিল। আনাজ কানাজ, ডাস্টবিন সব খুঁজে দেখছিল। মণিও তাদের সঙ্গে ছিল, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। এইসব ব্যাপারে ভোর হয়ে গেল। অমরেশবাবু দোতলায় একজন লোক রেখে চলে গেলেন। ভোলাকে বলে গেলেন, এ বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে। তারপর জানেন, যত বেলা বাড়তে লাগলো না, তত আমার মন একবারে অস্থির হয়ে উঠতে লাগলো। অমরেশবাবু কাজের লোক, চেষ্টা ত্রুটি করবেন না, কিন্তু আমি তো আর স্থির থাকতে পারছিলাম না। ব্যোমকেশবাবু, আপনাকে ফোন করলাম। আপনি আমার নেকলেস উদ্ধার করে দিন। আমি জানি আপনি ছাড়া এই কাজ আর কেউ পারবে না। ব্যোমকেশ একটু হাসল। আমার উপর আপনার এত বিশ্বাস, আশা করি বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। ভোলা চাকর তো বাড়িতেই আছে। হ্যাঁ, দোতলার ঘরে আছে। তাকে একবার ডেকে পাঠালে 2-4টে প্রশ্ন করে দেখতাম। বেশ তো, মণি? রসময় ছেলের দিকে তাকালেন। মণিময় চলে গেল এবং কিছুক্ষণ পরে ভোলাকে নিয়ে ফিরে এলো। ভোলার চেহারা সাধারণ ভৃত্য শ্রেণীর লোকের চেহারার থেকে খুব একটা আলাদা নয়। এক জাতীয় মুখ আছে যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শীর্ণ ও অস্থির সার হয়ে পড়ে। উঁচু নাক ও ছুঁচলো থুতনি প্রাধান্য লাভ করে। ভোলার মুখ সেই জাতীয়, শরীর বাঁশের মতো পাকানো, বয়স 40-এর কাছাকাছি। তার চোখের দৃষ্টিতে ভয়ের চিহ্ন নেই, কিন্তু সংযত সতর্কতা আছে। ব্যোমকেশ তাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, ভোলা, তোমাকে 2-1টা প্রশ্ন করতে চাই। ভোলা সহজভাবেই বলল, আজ্ঞে। নাম কি? ভোলানাথ দাস। দেশ? মেদিনীপুর জেলায়। কলকাতায় কতদিন আছো? তা 15 বছর হবে। তোমার 2 ভাই, তারা কলকাতায় থাকে? এগে হ্যাঁ, মেছো বাজারে বাসা নিয়ে একসঙ্গে থাকে। তুমি ভাইদের সঙ্গে থাকো না? এগে আমি যেখানে চাকরি করি সেখানেই থাকি। ভাইদের সঙ্গে বনিবনা আছে? এগে বেবনিবনাও নেই, তবে দাদারা লেখাপড়া জানা লোক, আমি মুখ্য সূক্ষ্ম মান। তোমার দাদারা কি কাজ করে? বড়দা পোস্ট অফিসে কাজ করে, মেজদা কর্পোরেশনের জমাদার। তুমি বিয়ে করনি বোধহয়? করেছিলাম, বউ মরে গেছে। এ বাড়িতে কতদিন কাজ করছো? 13 বছর। তার আগে কোথায় কাজ করছো? অনেক জায়গায় কাজ করেছি। কি কাজ? এগে পা টেপা চাকরের কাজ, অন্য কাজ করবার বিদ্যে আমার নেই। বিদ্যা না থাক, বুদ্ধি যথেষ্ট যে আছে সে বিষয়ে সন্দেহ নেই। যে বুদ্ধি নিজেকে প্রচ্ছন্ন করে রাখতে পারে সেই বুদ্ধি। ব্যোমকেশ আবার আরম্ভ করল, সকলে সন্দেহ করেন ভোলা যে তুমি হীরের নেকলেস চুরি করেছো। ভোলা চেঁচামেচি করল না, শান্তভাবে অস্বীকার করল।
একে হীরের নেকলেস আমি চোখে দেখিনি। কাল যখন মণিময় বাবু নেকলেসের বাক্স এনে রসময় বাবুকে দেন, তখন তুমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলে, তাই তো? একটা বাক্স এনে দিয়েছিলেন, বাক্সে কি আছে আমি জানতাম না। কিছু আন্দাজ করতে পারোনি? রসময় বাবু যখন বাক্স খুলবার আগে তোমাকে চলে যেতে বললেন, তখনও কিছু আন্দাজ করনি? আজ্ঞে না। ব্যোমকেশ কিছুক্ষণ ভুরু কুচকে চুপ করে রইল, তারপর হঠাৎ চোখ তুলে বলল, কাল সন্ধ্যের পর তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? এতক্ষণে ভোলার চোখে একটু উদ্বেগের চিহ্ন দেখা দিল, কিন্তু সে সহজ সুরেই বলল, আগে বেরিয়েছিলাম, একটা গামছা কিনবার ছিল, তাই বৌদিদির কাছে ছুটি নিয়ে বেরিয়েছিলাম। ব্যোমকেশ যুবতীর দিকে তাকাল। সে ঘাড় নেড়ে সায় দিল। রসময় বাবুর মুখ দেখে মনে হল তিনি এ খবর জানতেন না। মণিময়ও জানত না, কারণ সে তার আগেই ক্লাবে চলে গেছিল। কিন্তু ব্যোমকেশ জানল কি করে? অন্ধকারে ঢিল ছুঁড়ে? সে ভোলাকে জিজ্ঞেস করল, কতক্ষণ বাইরে ছিলে? ঘন্টা খানেক। গামছা কিনতে 1 ঘন্টা লাগলো? একে গামছা কিনে খানিক এদিক ওদিক ঘুরে বেরিয়েছিলাম। কারুর সঙ্গে দেখা করনি? এগে না। তোমার বন্ধু বান্ধব কেউ নেই? চেনাশোনা 2-4 জন আছে, বন্ধু নেই। যাক। আচ্ছা, তো কাল রাতে খাওয়া দাওয়ার পর তুমি রসময় বাবুর পা টিপে দিয়েছিলে? আগে রোজই টিপে দিই। কাল কটা অবধি পা টিপে দিয়েছিলে? ঘড়ি দেখিনি, আন্দাজ 11টা হবে। তুমি যখন দোতলায় নেমে গেলে অন্য চাকররা জেগেছিল? আগে না, ঘুমিয়ে পড়েছিল। কেউ জেগেছিল না? কেউ না। ভারী আশ্চর্য। যাই হোক, তুমি তারপর কি করলে? শুয়ে পড়লে? এগে হ্যাঁ। আচ্ছা, কিন্তু রাত 12টার সময় রাস্তায় বেরিয়েছিলে কেন? অনেকক্ষণ শুয়ে শুয়ে ঘুম এলো না, তখন নিচে নেমে গেলাম। ভেবেছিলাম খোলা জায়গায় খানিক দাঁড়ালে ঘুম আসবে। কতক্ষণ দাঁড়িয়েছিলে ফুটপাতে? 2-3 মিনিটের বেশি নয়। দাদাবাবু যে ক্লাব থেকে ফেরেননি তা জানতাম না, দেখলাম তিনি আসছেন, তাই তাড়াতাড়ি চলে এলাম। সিঁড়ির দরজা বন্ধ করেছিলে? এগে দাদাবাবু আসছেন তাই বন্ধ করিনি। ব্যোমকেশ আর একবার ভোলার আপাদমস্তক নিরীক্ষণ করল। মনে হয় মনে মনে তার স্থির বুদ্ধির প্রশংসা করল। তারপর শুকনো গলায় বলল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। ভোলা চলে গেল। সদর দরজা বন্ধ হওয়ার আওয়াজ আসার পর রসময় জিজ্ঞাসু চোখে ব্যোমকেশের দিকে তাকালেন। কি মনে হলো? ব্যোমকেশ বিমর্ষভাবে বলল, ভারী হুঁশিয়ার লোক, তবে কাল সন্ধেবেলা যে বেরিয়েছিল সেটা স্বীকার করেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ কিছুই হয় না, তবে ওর যদি কেউ শরের লোক থাকে, চুরির আগে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছিল, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? তা বটে। ভোলা সম্বন্ধে আর বেশি আলোচনা করা গেল না। দরজায় টোকা পড়ায় মণিময় চলে গেল এবং অবিলম্বে পুলিশের দারোগার পোশাক পরা এক ভদ্রলোক ভেতরে ঢুকলেন। লম্বা চওড়া চেহারা, ব্যক্তিত্ববান পুরুষ। দারোগা অমরেশ বাবু, সন্দেহ নেই। রসময় উঠবার উপক্রম করে সবিনয় বলল, এ কি অমরেশবাবু, কি খবর? আপনি আবার এলেন যে? অমরেশবাবু চেয়ারে বসে পড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেছো বাজার গিয়েছিলাম ভোলার ভাইদের বাসাখানা তল্লাশ করতে, কিন্তু এই সময় আমাদের উপর নজর পড়ায় তিনি থেমে গেলেন। রসময়বাবু অপ্রতিভভাবে পরিচয় করিয়ে দিলেন। ইন্সপেক্টর মন্ডল, ইনি ব্যোমকেশ বক্সী, বোধহয় নাম শুনেছেন। অমরেশবাবু সোজা হয়ে বসলেন, তারপর উৎফুল্ল স্বরে বললেন, আরে বিলক্ষণ শুনেছি। ব্যোমকেশ বক্সীর নাম কে না শুনেছে? আপনি? আচ্ছা 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 আচ্ছা, আপনার নাম প্রমোদ বরাটের কাছেও শুনেছি মশাই। প্রমোদকে মনে আছে তো? গোলাপ কলোনির ব্যাপারে তদন্ত করেছিল। হ্যাঁ, প্রমোদ আমার বন্ধু। ব্যোমকেশ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, প্রমোদ বাবুকে খুব মনে আছে, ভারী বুদ্ধিমান লোক। হ্যাঁ, সেই কিন্তু আপনার পরম ভক্ত।
তার কাছে আপনার অদ্ভুত ক্ষমতার গল্প আমি শুনেছি। তা আপনিও এই নেকলেস চুরির ব্যাপারে আছেন নাকি? বেশ 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 আপনাকে পাওয়া তো ভাগ্যের কথা। প্রমোদের মুখে শুনেছি আপনার খ্যাতির কোনো লোভ নেই, কেবল সত্যান্বেষণ করেই আপনি সন্তুষ্ট। ব্যোমকেশ মুখ টিপে হাসল। ইন্সপেক্টর মন্ডল, যার যা আছে সে তা চায় না, এই হলো প্রকৃতির নিয়ম। এ ব্যাপারে খ্যাতি যদি কিছু প্রাপ্য হয় আপনিই পাবেন, আমি মজুরি পেলেই সন্তুষ্ট হব। রসময় বাবু গাঢ় স্বরে বললেন, ব্যোমকেশ বাবু, মজুরি বলবেন না, সম্মান দক্ষিণা বলুন। যদি আমার নেকলেস ফিরে পাই, আপনার সম্মান রাখতে আমি ত্রুটি করব না। সে যাক। ব্যোমকেশ অমরেশ বাবুর দিকে ফিরল। আপনি ভোলার ভাইদের বাসা সার্চ করেছেন, কিন্তু কিছু পেয়েছেন কি? অমরেশ বাবু বললেন, কিচ্ছু পেলাম না। ওর ভাইরা কাজে বেরিয়েছিল, 2 বউ ঘরে ছিল, কিন্তু আতিপাতি করে খুঁজেও কিচ্ছু পাওয়া গেল না। ব্যোমকেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তাহলে আপনার সন্দেহ ভোলা তার ভাইদের সঙ্গে সর করে এই কাজটা করেছে? ভাইদের বদলে অন্য কেউ হতে পারে, কিন্তু স্বরের লোক আছে, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? মণিময় বাবু এবং তার স্ত্রী কিন্তু অন্য লোক দেখেননি। ওরা যখন ভোলাকে দেখেছেন তার আগেই হয়তো স্বরের লোক মাল নিয়ে সরে পড়েছে। মণিময় বাবুর স্ত্রী অনেকক্ষণ ধরে জানলায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন। স্বরের লোক এলে উনি তাকে দেখতে পেতেন নাকি? দুজনেই কিছুক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে রইল। তারপর অমরেশ বাবু দ্বিধা ভরে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার কি মনে হয় ভোলার কাজ নয়? এখন কিছু মনে হচ্ছে না। তত্ত্ব তলাশ যা করবার সবই আপনি করেছেন, কিছুই বাকি রাখেননি। এখন শুধু ভেবে দেখতে হবে। সে উঠে দাঁড়াল। এখন উঠি, যদি ভেবে কিছু পাওয়া যায় আপনাদের জানাবো। বাড়ি ফিরে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার সন্দেহটা কার ওপর? ব্যোমকেশ পাঞ্জাবি খুলতে খুলতে বলল, 3 জনের ওপর। চমকে উঠে বললাম, 3 জন? 3 জন কারা? ভোলা, মণিময় এবং মণিময়ের স্ত্রী। বলে ব্যোমকেশ স্নান করতে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, সুযোগের দিক দিয়ে 3 জনকেই সন্দেহ করা যায় বটে। রসময় দেরাজ থেকে নেকলেস সরানো 3 জনের পক্ষেই সম্ভব। বড় মানুষের ছেলেদের সবসময় টাকার দরকার। মণিময় ক্লাবে গিয়ে তাস পাশা খেলে, নিশ্চয়ই বাজি রেখেই খেলে। হয়তো অনেক টাকা দেনা হয়েছে, ভয়ে বাপের কাছে কিছু বলতে পারছে না। আর মণিময়ের স্ত্রী, মেয়েটিকে দেখতে শান্তশিষ্ট, কিন্তু তার মুখে উদ্বেগের ভাবটা। গয়নার প্রতি স্ত্রী জাতির লোভ অবস্থা বিশেষে খুব তীব্র হয়ে উঠতে পারে। কিন্তু যেই চুরি করুক, চোরাই মাল বেমালুম সরিয়ে ফেলল কি করে? সেদিন দুপুরবেলা ব্যোমকেশ আরামকে দাঁড়ায় লম্বা হয়ে সারাক্ষণ কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। কথাবার্তা বিশেষ বলল না। বিকেলে চা খাওয়ার সময় হঠাৎ বলে উঠল, চলো একবার ঘুরে আসা যাক। মানে কোথায় ঘুরবে? রসময় বাবুর বাড়ির সামনে ফুটপাতে। জায়গাটা ভালো করে দেখা হয়নি তখন। পায়ে হেঁটে আমাদের বাসা থেকে রসময় বাবুর বাড়ির সামনে ফুটপাতে পৌঁছতে 20 মিনিট লাগলো। কাছাকাছি গিয়ে ব্যোমকেশ এদিক ওদিক তাকাতে লাগল। বাড়ির দরজার দুপাশে দোকানগুলো খোলা রয়েছে। একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান, একটি ঘড়ির দোকান, 2টি বস্ত্রালয়। সব দোকানেই খরিদ্দারের যাতায়াত। ফুটপাথে পথচারীর ভিড়। রসময়ের বাড়ির 3 তলায় গোটা 4 জানলা। তারই একটি থেকে মণিময়ের স্ত্রী পথের দিকে তাকিয়ে রয়েছেন। চোখ নামিয়ে দেখলাম ব্যোমকেশ হঠাৎ থেমে গেছে এবং এক দৃষ্টে রসময়ের সদর দরজার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম দরজা খুলে মণিময় বেরিয়ে এসেছে। তার পরনে ধুতি, গেঞ্জি,
হাতে খামে ভরা একটি চিঠি। সে দরজার বাইরে এসেই পাশে দেওয়ালে গাঁথা পোস্ট বক্সে চিঠি ফেলে দিয়ে আবার ফিরে যাওয়ার উপক্রম করল। এই যে মণিময় বাবু, কাকে চিঠি লিখলেন? ব্যোমকেশের কণ্ঠস্বরে মণিময় চমকে উঠল। আমাদের দেখে সবিনয় বলল, আরে এ কি, আপনারা কিছু খবর আছে নাকি? ব্যোমকেশ বলল, আমার খবর পরে দেব, আপনি কাকে চিঠি লিখলেন? মণিময় একটু বিষণ্ণ গলায় বলল, মাকে খবরটা দিলাম, তাড়াতাড়ি ফিরে আসতে লিখলাম। কিন্তু আজ আর চিঠিখানা যাবে না, ডাক বেরিয়ে গেছে, সেই কাল ভোরের ক্লিয়ারেন্সে যাবে। যাকে, কিন্তু আপনি নিশ্চয়ই কিছু ভালো খবর পেয়েছেন, বলুন না, সত্যি বলুন না। ব্যোমকেশ বলল, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনও কিছু খবর পাইনি, কিন্তু এখন পেয়েছি। কি খবর? নেকলেসের সন্ধান পেয়েছেন? পেয়েছি, সব কথা পরে বলবো। এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে মণিময় বাবু। একবারটি ওপরে আসবেন না? আসলে বাবা আপনার কাছ থেকে খবর পাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে রয়েছেন। খানিক চিন্তা করে ব্যোমকেশ বলল, না, জরুরি কাজটা আগে সারতে হবে। অজিত, তুমি বরঞ্চ উপরে যাও, রসময় বাবুকে আমার পক্ষ থেকে বলে দিও কাল সকালে তিনি নেকলেস ফিরে পাবেন। বলে সে হনহন করে চলে গেল। আমি মণিময়ের সঙ্গে ওপরে গেলাম। রসময়বাবু বিলক্ষণ হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু ব্যোমকেশের কথাবার্তা শোনার পর বারবার উদ্বেগ ভরে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, সত্যি পাবো তো? ঠিক পাবো? বলুন না অজিত বাবু, ঠিক পাবো তো? আমি বললাম, ব্যোমকেশ কখনো কাউকে মিথ্যে আশ্বাস দিয়েছে এরকম কিন্তু আমি শুনিনি। সে যখন বলেছে পাবেন, তখন নিশ্চয়ই পাবেন। তারপর চা, কেক ও সিগারেট খেয়ে ক্যাডিল্যাক গাড়ি চড়ে বাড়ি ফিরলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু ব্যোমকেশ তখনও ফেরেনি। আরো ঘন্টা খানেক পরে সে ফিরল। জিজ্ঞেস করলাম, কি হে, গিয়েছিলে কোথায়? থানায়, দারোগা অমরেশ বাবুর সঙ্গে দরকার ছিল। তার সঙ্গে আবার তোমার কি দরকার? ভীষণ দরকার। তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আমার কৌতূহল চরিতার্থ করবার ইচ্ছে তার নেই দেখে আমি উঠে পড়লাম। খেতে বসার সময় সত্যবতী আমার মুখ লক্ষ্য করে বলল, কি হলো, মুখ গোমরা কেন? বললাম, তোমার পতিদেবটি একটা কচ্ছপ। সত্যবতী মুখ টিপে হাসল। এত জন্তু থাকতে কচ্ছপ কেন? কারণ কচ্ছপ কথা বলে না। ব্যাপার বুঝে সত্যবতীর মুখ সহানুভূতিপূর্ণ হয়ে উঠল। সে বলল, সত্যি বাপু, কি রাগ যে হয়। আচ্ছা, আমাদের না হয় বুদ্ধি একটু কম, তাই বলে কৌতূহল তো কম নয়। তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একেবারে শেষ রাত্রে। ব্যোমকেশ ঠেলা দিয়ে আমায় ঘুম থেকে তুলে বলল, অজিত, অজিত, ওঠো ওঠো, এক্ষুনি বেরোতে হবে, ওঠো। চা তৈরি ছিল। তাড়াতাড়ি গলাধকরণ করে ব্যোমকেশের সঙ্গে বেরিয়ে গেলাম। রাস্তার আলো তখনও নেভেনি। কোথায় চলেছি তাও জানি না। কিছু দূর অগ্রসর হওয়ার পর বুঝলাম রসময় বাবুর বাড়ির দিকেই যাচ্ছি। জিজ্ঞেস করলাম, এরকম শেষ রাত্রে রসময় বাবুর সঙ্গে তোমার কি দরকার? রসময় বাবুর সঙ্গে দরকার নেই। তাহলে কি এরকম রাত্রির বেলা বেরোবার কি দরকার ছিল? ছিল, জানোই তো, ওস্তাদের মার শেষ রাতে। ও আচ্ছা, মানে তুমি সোজা কথা বলবে না, শুধু হেয়ালি করবে। ব্যোমকেশ মুচকি হেসে বলল, রসময় বাবুর বাড়ির দেয়ালে যে ডাকবাক্স আছে তার প্রথম ক্লিয়ারেন্সের সময় হচ্ছে 5টা। আজ যখন ডাকবাক্স খোলা হবে তখন সেখানে আমি উপস্থিত থাকতে চাই। মাথার মধ্যে দপদপ করে কয়েকটা বাতি জ্বলে উঠল, কিন্তু অন্ধকার পুরোপুরি দূর হল না। বললাম, তাহলে? ব্যোমকেশ হাত তুলে বলল, ধৈর্য মানো সখা, ধৈর্য মানো। কয়েকটা গলিগঞ্জির ভেতর দিয়ে চলবার পর রসময় বাবুর বাড়ির সামনে গিয়ে আমরা উপস্থিত হলাম। গলি যেখানে বড় রাস্তায় মিলিয়েছে সেখানে দুটো লোক প্রচ্ছন্নভাবে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ তাদের সঙ্গে ফিস ফিস করে কথা বলল। তারপর আমরাও গলির মুখে প্রচ্ছন্ন হয়ে দাঁড়ালাম। হাত ঘড়িতে দেখলাম
5টা বাজতে 10 মিনিট। এখনো রাস্তায় লোক চলাচল আরম্ভ হয়নি। মাঝে মাঝে সবজি বোঝাই ট্রাক গুরুগম্ভীর শব্দে চলে যাচ্ছে। রসময় বাবুর বাড়ি অন্ধকার। সামনের ল্যাম্পপোস্ট বন্ধ সদর দরজার উপর আলো ফেলছে। দরজার পাশে দেয়ালে গাঁথা ডাক বাক্সের লাল রং অসংখ্য ইস্তেহারে চাপা পড়ে গেছে। ওটা যে ডাক বাক্স সেটা সহজে বোঝাই যায় না। একটি একটি করে মিনিট কাটতে লাগলো। ঘড়ির টিকটিক শব্দ যেন আমি নিজের বুকের মধ্যে শুনতে পাচ্ছি। 5টা বাজলো। আমার শরীরের সমস্ত স্নায়ু পেশি শক্ত হয়ে উঠল। লোকটা কখন যেন নিঃশব্দে ডাকবাক্সের সামনে এসে দাঁড়িয়েছে, যেন ভৌতিক আবির্ভাব। গায়ে খাঁকি পোশাক, কাঁধে দুটো বড় বড় ঝোলা। ঝোলা দুটো ফুটপাথে নামিয়ে সে পকেট থেকে চাবির গোছা বার করল। তারপর ডাকবাক্সের তালা খুলতে লাগল। ব্যোমকেশ হাত নেড়ে ইশারা করল। আমরা শিকারীর মতো ধীরে ধীরে এগিয়ে গেলাম। গলির ও প্রান্ত থেকে দেখলাম আরো 2 জোড়া লোক আমাদেরই মতো নিঃশব্দে ডাকবাক্সের দিকে অগ্রসর হচ্ছে। নিঃসন্দেহে পুলিশের লোক, কিন্তু গায়ে ইউনিফর্ম নেই। লোকটা ডাকবাক্সের দরজা খুলতেই আমরা গিয়ে তাকে ঘিরে ধরলাম। সে ভয়ে ভয়ে ঘাড় ফিরিয়ে আমাদের 8 জনকে দেখে হঠাৎ করে ডাকবাক্সের খোলা দরজা বন্ধ করে পিঠ দিয়ে ডাকবাক্স আড়াল করে আমাদের দিকে তাকিয়ে বলল, কি চাই? ব্যোমকেশ কড়া সুরে বলল, তোমার নাম ভূতনাথ দাস, তুমি ভোলার বড় ভাই। ভূতনাথ দাসের মুখখানা ভয়ে শীর্ণ বিকৃত হয়ে গেল। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, অমরেশবাবু হুঙ্কার দিয়ে বললেন, আমরা পুলিশ। অমরেশবাবু যে দলের মধ্যে আছেন সেটা এই প্রথম আমি লক্ষ্য করলাম। তিনি সামনে এসে দৃঢ়ভাবে ভূতনাথের কাঁধে হাত রাখলেন। অনুভব করলাম একটু নাটকীয় ভঙ্গিতে ভূতনাথকে যেন ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সে চেষ্টা ফলপ্রসূ হল। ভূতনাথ একেবারে দিশেহারা হয়ে গেল। হঠাৎ উগ্র তারস্বরে কেঁদে উঠল, ওরে ভোলা, তুই আমার কি সর্বনাশ করলি রে! আমার চাকরি যাবে, আমি জেলে যাব রে! সে থামতেই অমরেশবাবু তার কাঁধে একটা ঝাঁকানি দিয়ে বললেন, কোথায় রেখেছো চোরাই মাল? বার করো। ভূতনাথ অমরেশবাবুর পায়ের ওপর উপুড় হয়ে পড়ে বলল, হুজুর হুজুর, ও পাপ জিনিস আমি ছুঁইনি হুজুর। ডাক বাক্সর মধ্যেই আছে, ডাক বাক্স। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে রইলাম। পরশু মাঝরাত থেকে আজ সকাল পর্যন্ত নেকলেস রসময় বাবুর বাড়ির দেওয়ালে গাঁথা ডাক বাক্সের মধ্যে ছিল। অমরেশবাবু বললেন, বার করো। ভূতনাথ উঠে ডাকবাক্সের দিকে ফিরল। ডাকবাক্সে অনেক চিঠি জমা হয়েছিল। তার হাত ঢুকিয়ে বাক্সের পেছন দিকের কোণ থেকে একটি পার্সেল বার করে আনতে সময় লাগল। সাদা কাপড়ে সেলাই করা ব্রাউন 16 পেজি বইয়ের মতো আকার আয়তন। ভূতনাথ সেটা অমরেশবাবুর হাতে দিয়ে কাতর স্বরে বলল, এই নিন বাবু, ধর্মযানের ভেতরে কি আছে আমি চোখে দেখিনি হুজুর, আমি দেখিনি। এই সময় রসময়ের সদর দরজা খুলে গেল। লাঠিতে ভর দিয়ে রসময় বাবু এবং তার পেছনে
মণিময় ও মণিময়ের স্ত্রী বাইরে বেরিয়ে এলেন। সকলের সদ্য ঘুম ভাঙা চোখে সবিস্ময় উদ্বেগ। রসময় বললেন, অমরেশ বাবু, ব্যোমকেশ বাবু, কি হয়েছে বলুন না, আমার নেকলেস। ব্যোমকেশ অমরেশবাবুর হাত থেকে প্যাকেটটা নিয়ে রসময়ের হাতে দিল। এই নিন আপনার নেকলেস, খুলে দেখুন। বেলা আন্দাজ 9:30টার সময় আমরা দুজনে আমাদের বসবার ঘরের চৌকির ওপর মুখোমুখি বসেছিলাম। সত্যবতীকে আর এক প্রস্ত চায়ের ফরমাশ দেওয়া হয়েছে। নেকলেস পর্বের রহস্যোদ্ঘাটন চলছে। ব্যোমকেশ বলল, অনর্থক হয়রানি। ডাকবাক্সটা দোরের পাশেই আছে, এটা যদি প্রথমে নজরে পড়তো তাহলে 5 মিনিটের মধ্যে সব নিষ্পত্তি হয়ে যেত। কলকাতা শহরে দেয়ালে গাঁথা অসংখ্য ডাকবাক্স আছে, কিন্তু হঠাৎ চোখে পড়ে না। ডাকবাক্সের রাঙা গায়ে ইস্তাহারের কাগজ জুড়ে তাকে প্রায় অদৃশ্য করে তুলেছে। যারা জানে তাদের কোনো অসুবিধে নেই, কিন্তু যারা জানে না তাদের পক্ষে খুঁজে বার করাটা মুশকিল। প্রথম যখন নেকলেস চুরির বয়ান শুনলাম তখন 3 জনের উপর সন্দেহ হলো, ভোলা, মণিময় বাবু এবং মণিময় বাবুর স্ত্রী। এদের মধ্যে কোনো একজন চোর, কিংবা এমনও হতে পারে যে এই 3 জনের মধ্যে 2 জন শর করে চুরি করেছে। মণিময় এবং ভোলার মধ্যে শর থাকতে পারে, আবার স্বামী স্ত্রীর মধ্যে শর থাকতে পারে। একমাত্র ভোলা এবং মণিময়ের স্ত্রীর মধ্যে সাজস থাকার সম্ভাবনাটা বাদ দেওয়া যায়। কিন্তু চুরি যেই করুক, চোরাই মাল গেল কোথায়? চুরি জানাজানি হবার 1 ঘন্টার মধ্যে পুলিশ এসে বাড়ির দোতলা, তেতলা খানাতল্লাশ করেছিল, কিন্তু বাড়িতে মাল পাওয়া গেল না। একমাত্র ভোলাই দুপুর রাতে রাস্তায় নেমেছিল, কিন্তু সে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, দূরে কোথাও যায়নি। অন্য কোনো লোকের সঙ্গে তার দেখাও হয়নি। ভোলা যদি চুরি করে থাকে তবে সে নেকলেস নিয়ে করলোটা কি? মণিময় এবং তার স্ত্রী সম্বন্ধে ওই একই প্রশ্ন। তারা গয়নাটা কোথায় লুকিয়ে রাখল? 3 জনের উপর সন্দেহ হলেও প্রধান সন্দেহভাজন ব্যক্তি অবশ্যই ভোলা। মণিময় যখন নেকলেস এনে বাবাকে দিল তখন সে সেখানে উপস্থিত ছিল। কেসের মধ্যে দামি গয়না আছে তা অনুমান করা তার পক্ষে শক্ত নয়। সন্ধ্যের সময় সে গামছা কেনার ছুতো করে বাইরে গিয়েছিল, এইটাই তার সবচেয়ে সন্দেহজনক কাজ। সে যদি বাইরের লোকের সঙ্গে সাজস করে চুরির মতলব করে থাকে তবে সহকারীকে খবর দিতে যাওয়া তার পক্ষে স্বাভাবিক। কিন্তু সে গয়না চুরি করে সহকারীকে দিল কি করে? তারপর ধরো মণিময়ের কথা। মনে করো মণিময় আর তার স্ত্রীর মধ্যে সাজস ছিল। মনে করো রাত্রির 11টার সময় মণিময় ক্লাব থেকে বাড়ি এসেছিল, বাপের দেরাজ থেকে গয়না চুরি করে আবার বেরিয়ে গিয়েছিল। তারপর গয়নাটা কোথাও লুকিয়ে রেখে 11:15টার সময় বাড়ি ফিরে এসেছিল। অসম্ভব নয়, কিন্তু তা যদি হয় তাহলে ভোলা কি জানতে পারতো না? আর জানতে পারলে সে কি চুপ করে থাকতো? এই সময় সত্যবতী চা নিয়ে প্রবেশ করল এবং আমাদের সামনে পেয়ালা রেখে হাসি হাসি মুখে বলল, এই যে কচ্ছপের মুখে বুলি ফুটেছে দেখছি। ব্যোমকেশ কটমট করে তাকিয়ে রইল, কিন্তু সত্যবতী তার রসদৃষ্টি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে বলল, বলছো বলো, এখন আমার হাত জোড়া, পরে কিন্তু আবার বলতে হবে। বলে সে চলে গেল। আমরা কিছুক্ষণ নীরবে বসে চা পান করলাম। কচ্ছপের উপমাটা ব্যোমকেশের যে একেবারেই পছন্দ হয়নি তা বুঝতে বিশেষ অসুবিধা হচ্ছে না। মনে আমোদ অনুভব করলাম। এবার থেকে সুযোগ পেলেই তাকে কচ্ছপ বলবো। যাই হোক, কিছুক্ষণ পরে সে আবার বলতে আরম্ভ করল, মণিময় আর বউয়ের ওপর যে সন্দেহ হয়েছিল সেটা স্রেফ সুযোগের কথা ভেবে। মোটিভের কথা তখনও ভাবিনি। মণিময়ের মোটা টাকার দরকার হতে পারে, তার বউয়ের গয়নার প্রতি লোভ থাকতে পারে, কিন্তু ওদের পারিবারিক জীবন যতটা দেখলাম তাতে চুরি করার দরকার আছে বলে মনে হয় না। রসময় বাবু স্নেহময় পিতা, স্নেহময় শ্বশুর, ছেলে এবং পুত্রবধূকে তার অদেয় কিছুই নেই। যা চাইলেই পাওয়া যায় তা কেউ চুরি করে না। ভোলার কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। সুযোগ এবং মোটিভ দুই তার পুরো মাত্রায় আছে।
লোকটা ভারী ধূর্ত আর স্থির বুদ্ধি। হয়তো চাকরিতে ঢুকে অবধি সে চুরির মতলব আঁটছিল এবং মনে মনে প্ল্যান ঠিক করে রেখেছিল। কাল বিকেল বেলা মস্ত দাও মারবার সুযোগ জুটে গেল। বাড়িতে দামি গয়না এসেছে, কিন্তু গিন্নি সিন্ধুকে চাবি নিয়ে তীর্থ করতে চলে গেছেন। ভোলার সাজস ছিল তার বড় ভাই ভূতনাথের সঙ্গে। ভেবে দেখো কেমন যোগাযোগ। ভূতনাথ পোস্ট অফিসে কাজ করে। তার কাজ হচ্ছে রাস্তার ধারের ডাকবাক্স থেকে চিঠি নিয়ে ঝোলায় ভরে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া। হালফিল বউবাজার এলাকায় তার কাজ। সকাল বিকেল দুপুরে 3 বার এসে সে ডাকবাক্স পরিষ্কার করে নিয়ে চলে যায়। ভোলা গামছা কেনার ছুতো করে ভূতনাথের কাছে গেল। তাকে বলে এলো সকালবেলা ডাক পরিষ্কার করতে গিয়ে সে ওই ডাক বাক্সটার মধ্যে একটা প্যাকেট পাবে, সেটা যেন সে নিয়ে না যায়, ডাক বাক্সতেই রেখে দেয়। তারপর পুলিশের হাঙ্গামা কেটে যাওয়ার পর সেটা বাড়ি নিয়ে যাবে। সাধারণ ডাক বাক্সে প্যাকেট কেউ ফেলে না, তাই প্যাকেট চিনতে কোনো কষ্ট নেই। বিশেষত এই প্যাকেটে সম্ভবত ঠিকানা লেখা থাকবে না। ভূতনাথ লোকটা ভালো মানুষ গোছের, কিন্তু সে লোভে পড়ে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। চাকরি তো যাবেই, সম্ভবত শ্রীঘরবাসও হবে। কাল বিকেল পর্যন্ত আমি অন্ধকারে হাতাড়াচ্ছিলাম। তারপর যেই দেখলাম মণিময় ডাকবাক্সে চিঠি ফেলছে, অমনি সব পরিষ্কার হয়ে গেল। ভোলা বলেছিল তার এক ভাই পোস্ট অফিসে চাকরি করে। কে চোর, কি চুরি করেছে, চোরাই মাল কোথায় আছে, কিছু অজানা রইল না। ভোলা সিঁড়ি দিয়ে নেমে টুক করে প্যাকেটটা ডাকবাক্সে ফেলে আবার উপরে উঠে গিয়েছিল। হয়তো দরজার সামনে মিনিট খানেক দাঁড়িয়েছিল হাঁপ নেবার জন্য। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি এবং মণিময়ের বউ যে জানলায় দাঁড়িয়ে স্বামীর পথ চেয়ে আছে তা সে জানত না। আমি যখন ব্যাপারটা বুঝতে পারলাম তখন শটান অমরেশ বাবুর কাছে চলে গেলাম। ভোলার দাদা ভূতনাথ কি কাজ করে পোস্ট অফিসে খবর নিয়ে জানা গেল। তখন বাকি রইল শুধু আসামিদের ফাঁদ পেতে ধরা এবং স্বীকারোক্তি আদায় করা। দরজায় ঠকঠক শব্দ শুনে উঠে গিয়ে দরজা খুললাম। মণিময় দাঁড়িয়ে আছে, হাসি মুখে বলল, সুপ্রভাত, বাবা পাঠিয়েছেন। ব্যোমকেশ ভেতর থেকে বলল, আরে আসুন মণিময় বাবু। মণিময় ভেতরে এসে বসল। পকেট থেকে একটা ছোট্ট নীল মখমলের কৌটো নিয়ে ব্যোমকেশের সামনে রাখল। বাবা এইটা আপনার জন্য পাঠালেন। তিনি নিজেই আসতেন, কিন্তু তার পায়ের যা অবস্থা। ব্যোমকেশ বলল, না না না, উপযুক্ত ছেলে থাকতে তিনি বুড়ো মানুষ কেন আসবেন? তা নেকলেস পেয়ে তিনি খুশি হয়েছেন তো? মণিময় হেসে ঘাড় নাড়ল। সে আর বলতে, তিনি আমাকে বলতে বলেছেন এই সামান্য জিনিসটা আপনার প্রতিভার উপযুক্ত নয়, কিন্তু আপনাকে এটা নিতেই হবে ব্যোমকেশ বাবু। কি সামান্য জিনিস?